কঠোর অভিবাসন নীতির প্রতিবাদে পর্তুগালে হাজারো অভিবাসীর বিক্ষোভ, ন্যায় বিচার, মর্যাদা ও নিরাপত্তার দাবি। পাকিস্তানের বেলুচিস্তানে সেনাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে নিহত 11, সুদানে মসজিদে হামলায় প্রাণহানি বেড়ে 78। টিকটক ইস্যুতে গলতে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ, 6 সপ্তাহের মধ্যে বৈঠকে বসছেন ট্রাম্প, শি জিনপিং। এবং গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত 43, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাবিবা আফরোজ। মানবিক অভিবাসন নীতির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পর্তুগালে। রাজধানীর লিসবনের জাতীয় সংসদ ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশে অংশ নেন হাজারো অভিবাসী। ন্যায় বিচার, মর্যাদা ও নিরাপত্তা চাওয়া এই বিক্ষোভ সমাবেশের নেতৃত্বে ছিল পর্তুগালের বৃহত্তম অভিবাসী সংগঠন সলিডারিটি ইমিগ্রেন্ট। আরও জানাচ্ছেন পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিম। ইউরোপের সবচেয়ে সহজ অভিবাসন নীতি অবলম্বন করা দেশ পর্তুগাল যেন হঠাৎই বদলে গেল। সবচেয়ে কঠোর অভিবাসন নীতি প্রয়োগের পথে হাঁটতে যাচ্ছে দেশটি। এর প্রভাবে নানান প্রতিকূল পরিস্থিতিতে পড়েছেন দেশটিতে অবস্থান করা বিভিন্ন দেশের অভিবাসীরা। এবার নিজেদের অধিকার রক্ষার দাবি নিয়ে পূর্ব ঘোষণা দিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার অভিবাসী। পর্তুগালের অভিবাসী বান্ধব সংগঠন সলিডারিটি ইমিগ্রান্টসের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভে অংশ নেন অভিবাসীরা। বিক্ষোভকারীদের হাতে ছিল স্থানীয় ভাষায় লেখা প্লেকার্ড, ব্যানার। এই বিক্ষোভকে সমর্থন দিয়েছে দেশটির সবকটি অভিবাসী বান্ধব সংগঠন ও রাজনৈতিক দল। সমর্থন জানিয়ে অভিবাসীদের সঙ্গে অংশ নেন স্থানীয়রাও। Because we are humans, we work every day in hard things, and without justice. পর্তুগালে বসবাস করা অভিবাসীদের নিরলস ভূমিকা বিবেচনা করে তাদের অধিকার নিশ্চিতে এই বিক্ষোভের ডাক দিয়েছেন আয়োজকরা। ইনফরমেশনের জন্য রেসিডেন্ট কার্ড পাচ্ছে না, যদিও পর্তুগালে আইন রয়েছে, সেই আইনের মাধ্যমে আইমা চাইলে তাদেরকে রেসিডেন্ট কার্ড দিতে পারে। তো পলিটিক্যাল সিদ্ধান্তের কারণে সরকার সেটা করছে না। এর বিরুদ্ধে আমরা সলিডারিটি ইমিগ্রেন্ট এখানে সংসদের সামনে হাজির হয়েছি। সকল অভিবাসীদের মানবিক মর্যাদা এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা আজকে বিক্ষোভে অংশগ্রহণ করেছি। কর্মক্ষেত্রে কর্মী হিসেবে অথবা ব্যবসায়ী হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে উন্নত বিশ্বের প্রতিটি দেশে অভিবাসীদের ভূমিকা অনস্বীকার্য। তাই অভিবাসীদের দাবি পূরণে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে দেশটির সরকার, এমনটাই প্রত্যাশা বিক্ষোভকারীদের। আনোয়ার এইচ খান ফাহিম, আরটিভি, লিসবন, পর্তুগাল। রাষ্ট্রীয় বাজেট কাটছাঁটের জেরে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্থানীয় সময় বৃহস্পতিবার ট্রেড ইউনিয়ন ও বামপন্থী দলগুলোর আহ্বানে রাজধানীর প্যারিস সহ বিভিন্ন শহরে রাস্তায় নামে লাখো মানুষ। ট্রেড ইউনিয়ন নেতাদের দাবি, চলমান কর্মসূচিতে যোগ দিয়েছে অন্তত 10 লাখ মানুষ। যদিও ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিক্ষোভে অংশ নিয়েছেন সর্বোচ্চ 5 লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে রাজধানী সহ সারা দেশে মোতায়েন করা হয়েছে 80,000 পুলিশ। প্যারিস, লিওন ও নান্তেস শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও সংঘর্ষ হয়। এতে জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, লাঠি ও শিল্ড ব্যবহার করে পুলিশ। বিক্ষোভের কারণে বিপর্যস্ত পরিবহন পরিষেবা বন্ধ। রাজধানী প্যারিস মুখী অধিকাংশ মেট্রো রেল সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী ও সেনাবাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পৃথক সংঘর্ষে অন্তত 11 জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও অনেকেই। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম AFP। এদিকে বেলুচ জনগণের প্রতি বৈষম্য দূর করতেই এমন সংঘর্ষ সৃষ্টির দাবি বিচ্ছিন্নতাবাদীদের। অন্যদিকে অরাজকতা মোকাবেলায় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তবে এই অভিযানে
নির্বিচারে আটক ও স্থানীয়দের গ্রেপ্তার মানবাধিকার লঙ্ঘন বলে মনে করছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। আফ্রিকার দেশ সুদানের দারফুরে মসজিদে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮ জন। শুক্রবার ভোরের দিকে ফজরের নামাজের সময় ওই অঞ্চলের এলুফাশের শহরের একটি মসজিদে এই হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এতে প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স RSF জড়িত। তবে সংগঠনটি এখনও দায় স্বীকার করেনি। ২ বছরেরও বেশি সময় ধরে দারফুর অঞ্চলে দেশটির সেনাবাহিনীর সঙ্গে RSF এর লড়াই চলছে। এল ফাসের শহরটি সেনাবাহিনীর শক্ত ঘাঁটি। শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে RSF যোদ্ধারা। এতে করে আটকা পড়েছেন ৩ লাখেরও বেশি বাসিন্দা। সৌদি আরব ও পাকিস্তানের মধ্যকার প্রতিরক্ষা চুক্তি এই অঞ্চলের ভূ রাজনীতি ও সামরিক নিরাপত্তায় বিশাল প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তনের পাশাপাশি ভারত পাকিস্তান সম্পর্কে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এ নিয়ে বিস্তারিত থাকছে আরাফাত ইয়াসারের রিপোর্টে। এবারের প্রতিরক্ষা চুক্তি শুধু পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করল না, বরং এটি পুরো উপসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি ও নিরাপত্তা ভারসাম্যকেও পরিবর্তন করতে পারে। এই চুক্তি এমন এক সময় হয়েছে যখন বিশ্ব রাজনীতি নতুন শক্তির গতিপথের সন্ধান করছে। গেল বুধবার রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন। এর আওতায় নিরাপত্তা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার করা হয়। পাকিস্তান সৌদি সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ হলেও তা মূলত আর্থিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন এই চুক্তি প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এক মাইলফলক তৈরি করেছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। স্টিমসন সেন্টারের জ্যেষ্ঠ ফেলো আসফান দিয়াদ মীরের মতে এই চুক্তি দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করবে। বিশেষজ্ঞরা মনে করছেন পাকিস্তানের পরমাণু শক্তি ও সৌদি আরবের সামরিক সক্ষমতার সংযোগে একটি নতুন কৌশলগত ভারসাম্য গড়ে উঠবে এবং তা গোটা অঞ্চলে প্রতিফলিত হবে। সামরিক সহযোগিতার পাশাপাশি এ চুক্তি প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য আদান প্রদান ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকেও একটি সম্মিলিত উদ্যোগ গড়ে তুলবে বলে মনে করা হচ্ছে। কেউ কেউ মনে করছেন শুধু দ্বিপাক্ষিক নয়, বরং এটি উপসাগরীয় অঞ্চলেও প্রতিরক্ষা মডেলের এক দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। অন্যদিকে ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটেও এটি নতুন কৌশলগত জটিলতা তৈরি করতে পারে বলেও ধারণা অনেকের। পাকিস্তানের পরমাণু শক্তি ও সৌদি সামরিক সক্ষমতার যৌথ প্রতিরক্ষা কাঠামো ভারতসহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। বলতে যাচ্ছে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের বরফ। আগামী 6 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। টিকটকের বিষয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই এমনটি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়াও আগামী বছরের শুরুর দিকে চীন সফর এবং শি জিনপিংও যুক্তরাষ্ট্রে আসবেন বলে জানান তিনি। তবে টিকটক ইস্যুতে চীন যুক্তরাষ্ট্র সম্পর্কে এত বড় পরিবর্তন কি ইঙ্গিত করছে তাই খোঁজার চেষ্টা করেছেন সহকর্মী ইমরুল হাসান। বহুল আলোচিত শর্ট ভিডিও অ্যাপ টিকটক ইস্যুতে সম্পর্কের নতুন মেরুকরণে চীন ও যুক্তরাষ্ট্র। প্রায় 3 মাস পর ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। এতে দুই পরাশক্তির সম্পর্কের টানাপোড়েন কিছুটা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অনেকে মনে করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্যুতে নেপালের বিক্ষোভও এখানে টনিকের মতো কাজ করেছে। অ্যাপটি নিষিদ্ধ করা হলে বিপুল সংখ্যক টিকটক ব্যবহারকারী ক্ষুব্ধ হবেন এবং রাজনৈতিক যোগাযোগে বিঘ্ন ঘটবে এমন আশঙ্কাও করছেন রাজনীতি বিশ্লেষকেরা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প ইঙ্গিত দেন অনলাইনে টিকটক চালু রাখতে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র এবং এর বিনিময়ে মাশুল নেওয়া হতে পারে।
আগামী 31 অক্টোবর দক্ষিণ কোরিয়ার গোয়াংজুতে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন বা অ্যাপেক ফোরাম চলাকালীন আরও আলোচনা হবে বলেও টেলিফোন আলাপে সম্মত হন ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের টিকটক চুক্তিতে অনুমোদন দেওয়ার কথা জানান, তবে বিষয়টি এখন আনুষ্ঠানিকতার পর্যায়ে আছে বলে মনে করেন তিনি। এছাড়া প্রায় 2 ঘণ্টা ব্যাপী ফোন আলাপে বাণিজ্য, ফেন্টানিল ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। টিকটকের চুক্তিটি কার্যকর হলে মার্কিন চীনা বাণিজ্য আলোচনায় বিরল সাফল্য হিসেবে বিবেচিত হবে। এই চুক্তি হলে অনেক বছর ধরে চলমান সমস্যার সমাধান হতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। যদিও চুক্তিটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের 17 কোটি টিকটক ব্যবহারকারীর উপর কী প্রভাব ফেলবে এবং বিনিময়ে চীন কী পাবে সেই বিষয়ে এখনও অনেক কিছুই অস্পষ্ট রয়ে গেছে বলে মনে করেন বাজার বিশ্লেষকেরা। যদিও এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, সবকিছু এখনো ঠিক করা হচ্ছে, আর নিয়ন্ত্রণ ইস্যুতে প্রশ্ন করা হলেও তিনি সংক্ষেপে জবাব দেন, সবকিছু আমাদেরই কঠোর নিয়ন্ত্রণে থাকবে। আর মার্কিন সরকার টিকটকের পরিচালনা পর্ষদে প্রতিনিধিত্ব রাখবে কিনা এমন প্রশ্নের জবাবে পরে জানানোর কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা বলছেন, জানুয়ারিতে আবার ক্ষমতায় আসার পর ট্রাম্পের নতুনভাবে শুরু করা শুল্ক যুদ্ধের মূল লক্ষ্য চীনের রপ্তানি নির্ভর অর্থনীতির লাগাম টানা। পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও শুল্ক বৃদ্ধি করে, ফলে এপ্রিলে শুল্কের হার 3 অঙ্কে পৌঁছায়। মে থেকে কয়েক দফা সীমিত চুক্তির কল্যাণে এই পাল্টাপাল্টি শুল্ক যুদ্ধে সাময়িক বিরতি আসে। ট্রাম্প এ শুল্ককে কর্মসংস্থান বৃদ্ধি, বাণিজ্য ঘাটতি কমানো ও বাণিজ্য ভারসাম্য ঠিক করার উপায় হিসেবে দেখছেন, যদিও অর্থনীতিবিদেরা বলছেন এটি অকার্যকর। চীন এখনও যুক্তরাষ্ট্রের 3য় বৃহৎ বাণিজ্য অংশীদার ও সবচেয়ে বড় ঘাটতির উৎস। রাশিয়ার তেল কেনা, তাইওয়ান, দক্ষিণ চীন সাগর ও ফেন্টানিল নিয়ে 2 দেশের টানাপোড়েন অব্যাহত আছে। ইমরুল হাসান, RTV। পোল্যান্ড, রোমানিয়ার পর এবার ইউরোপের দেশ এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। স্থানীয় সময় শুক্রবার দুপুরের দিকে গালফ অফ ফিনল্যান্ডের ভাইন্ডোলু দ্বীপের আকাশে প্রবেশ করে রাশিয়ার 3টি MiG-31 যুদ্ধবিমান। এস্তোনিয়ার কর্মকর্তারা বলছেন, কোনো ফ্লাইট প্ল্যান জমা না দিয়ে এবং ট্রান্সপন্ডার বন্ধ রেখেই দেশটির আকাশসীমায় অবস্থান করে যুদ্ধ বিমানগুলো। 12 মিনিট ধরে অবস্থান করে তারা। এই সময় অঞ্চলটির এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কোনো যোগাযোগও রাখেনি রুশ পাইলটরা। এই ঘটনায় ন্যাটোর পরামর্শ চেয়েছে এস্তোনিয়া। বিবিসি জানায়, ন্যাটোর বাল্টিক এয়ার পেট্রোল মিশনে থাকা ইতালির বিমান বাহিনীর যুদ্ধ বিমান দ্রুত সাড়া দিয়ে রুশ বিমানগুলোকে প্রতিহত করে। এই ঘটনাকে রুশ সরকারের বেপরোয়া আচরণের নতুন উদাহরণ বলে আখ্যা দিয়েছে ন্যাটো মুখপাত্র অ্যালিসন হার্ট। বলেন, এ ঘটনায় ন্যাটোর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে। ইসরায়েলে নজিরবিহীন হামলায় গাজায় তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। গেল একদিনে নিহত হয়েছে আরও অন্তত 43 জন। উপত্যকায় প্রায় 2 বছরের ইসরায়েলের আগ্রাসনে এবারই সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি ফিলিস্তিনিরা। গাজায় এই মানবিক বিপর্যয়ে আন্তর্জাতিক মহল থেকে গভীর উদ্বেগ জানানো হলেও হামলা বন্ধে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। একের পর এক ভবন গুড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। গাজা শহরে এভাবেই নজিরবিহীনভাবে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাল আল হাওয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা আছে অনেক পরিবার। এক সতর্কবার্তা ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ফিলিস্তিনিদের গাজা শহর ছাড়তে হবে, না হয় তাদের উপর নেমে আসবে ভয়াবহ আঘাত। প্রাণ বাঁচাতে দক্ষিণ দিকে ছুটছেন লাখো মানুষ। তবে যানবাহনের অভাব ও আর্থিক সংকটে অনেকে পায়ে হেঁটেই যেতে বাধ্য হচ্ছেন। অনেকে আবার 10 থেকে 15 কিলোমিটার হেঁটে পৌঁছাচ্ছেন দক্ষিণের আল মাওয়াসি এলাকায়। দক্ষিণের আল মাওয়াসিকে নিরাপদ অঞ্চল বলা হলেও সেখানেও হামলা চালানো হয়েছে। এখানে আমাদের কোনো চিকিৎসা নেই, ওষুধ নেই। সকল আরব ও অনারবদের কাছে আমরা আহ্বান জানিয়ে আল্লাহর দোহাই আমাদের পাশে দাঁড়ান, আমাদের কষ্ট লাঘব করুন এবং এই যুদ্ধ থামান। আমরা ক্লান্ত হয়ে পড়েছি।
জাতিসংঘ বলছে আগস্টের শেষ থেকে গাজা শহর ছেড়েছেন প্রায় 5 লাখ মানুষ, তবে এখনো উত্তরাঞ্চলে রয়ে গেছেন 7 লাখেরও বেশি মানুষ। গাজা এখনো পর্যন্ত যে মৃত্যু ও ধ্বংস হয়েছে এ অবস্থাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলছেন তার পুরো জীবনে তিনি গাজার মতো এমনটা আর কোথাও দেখেননি। গাজা সংকটের বিকল্প কি? এক রাষ্ট্র সমাধান, যেখানে লাখো ফিলিস্তিনিকে হয় তাদের ভূমি থেকে উৎখাত করা হবে, নয়তো দখল, দমন আর বৈষম্যের মাধ্যমে গাজার বাসিন্দাদের কোনো অধিকার ছাড়াই তাদের নিজ ভূমিতে বাস করতে বাধ্য করা হবে। একবিংশ শতাব্দীতে এটা একেবারেই অগ্রহণযোগ্য। গাজার আল আকসা হাসপাতালে অপুষ্টিতে মারা গেছে 9 বছরের এক শিশু। চলমান দুর্ভিক্ষে এ পর্যন্ত প্রাণ গেছে 441 জনের। গাজার স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। গত 10 দিন ধরে কোনো জ্বালানি প্রবেশ না করায় হাসপাতালগুলো সীমিত শক্তি দিয়ে টিকে আছে। বলা হচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে অচল হয়ে পড়তে পারে পুরো স্বাস্থ্য ব্যবস্থা। এদিকে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনের সামনে রাস্তায় তাঁবু বসিয়ে বিক্ষোভ করছেন হামাসের হাতে বন্দী থাকাদের পরিবার। বন্দীদের নিরাপদে ফেরাতে এবং চলমান এই সংকট সমাধানে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেওয়া জরুরি বলে মনে করছেন তারা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। শুক্রবার এক বিবৃতিতে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে দেশটি। আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনের আগেই এই স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। গত বছরের মে মাসে প্রতিবেশী স্পেনের বামপন্থী সরকারের পাশাপাশি আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। একই সঙ্গে স্পেন অন্যান্য ইইউ দেশগুলোকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানায়। ইউরোপীয় ইউনিয়নের 27 সদস্যের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার মধ্যে আছে সুইডেন, সাইপ্রাস ও সাবেক কিছু কমিউনিস্ট রাষ্ট্র। মেক্সিকোতে একটি এলপিজি বাহী ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 25-এ। আহত হয়েছেন আরও অন্তত 90 জন। বৃহস্পতিবার রাজধানীর সবচেয়ে জনবহুল এলাকা ইচতা পালাপার একটি ব্যস্ত সড়কের সীমানার দেয়ালের সঙ্গে সংঘর্ষ হয় জ্বালানিবাহী ট্যাঙ্কার ট্রাকটি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণের সময় ট্রাকটিতে প্রায় 50,000 লিটার এলপিজি মজুদ ছিল বলেও জানা যায়। আহতদের মধ্যে 21 জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও 38 জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার আরও এক মাদকবাহী নৌযানে হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একথা জানান। বলেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অঞ্চলে এই প্রাণঘাতী হামলা চালানো হয়, যা দক্ষিণ ও মধ্য আমেরিকার 31টি দেশ ও ক্যারিবীয় অঞ্চল জুড়ে বিস্তৃত। নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল বলেও দাবি করেন ট্রাম্প। গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহজনক মাদকবাহী নৌযানের ওপর এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।